নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে একজোট হয়ে বুধবার কোতোয়ালি থানায় মাস পিটিশন জমা দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিনগর আমবাড়ি এলাকার মহিলারা। মাল পৌরসভায় আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান সহ 4 জন গ্রেফতার। সোলার লাইট প্রকল্পে কাটমানির অভিযোগ। কাঁচা ইলিশের দাম এই বছর পাকা। বাজারে 1000 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। জলপাইগুড়িতে এবার ডায়মন্ড হারবারের কাঁচা ইলিশ আসলেও দাম আকাশ ছোঁয়া, অর্থাৎ কাঁচা ইলিশ এখন পাকা দামে বিক্রি হচ্ছে। মূলত এবছর জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারগুলোতে বর্ষার কাঁচা ইলিশ এসেছে, যা মূলত 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ধরনের দামে কিছুটা হলেও হতাশ হয়েছে ইলিশ প্রিয় ভক্তরা। এছাড়াও ছোট আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি দরে, যা বিগত বছরের তুলনায় 200 থেকে 300 টাকা অতিরিক্ত দাম। ফলে ইলিশ প্রিয় ভক্তরা কিছুটা হলেও হতাশ হয়েছেন। এদিন জলপাইগুড়ির দিনবাজার এলাকায় ইলিশ কিনতে দেখা যায় ইলিশ ভক্তদের। তবে বর্ষার কাঁচা ইলিশের স্বাদ কেমন হবে তা খাবার পরেই বোঝা যাবে। দামে কি দেখছেন বর্ষার কাঁচা ইলিশ? হ্যাঁ, বর্ষার কাঁচা ইলিশ তো দেখছি, কিন্তু এদিকে খেতেও মন চায়। হ্যাঁ, আর আজকে দেখি অনেক ভালোই উঠেছে। দেখি একটা নিয়ে দেখি দাম কেমন দেখছেন? দামটা তো কি বলবো, মোটামুটি ঠিকই আছে, কিন্তু আর একটু কম হলে ভালো হয়, কেননা আমরা ইলিশ প্রিয় মানুষ। কাঁচা ইলিশের তো দাম তো একটু কম হওয়া উচিত মনে হয়। হ্যাঁ, অবশ্যই কম হওয়া উচিত, তাহলে সবাই আর কি জেনারেলি সবাই সুস্বাদুভাবে খেতে পারবে। কত করে এই যে কত করে বিক্রি করছে? ইলিশ একটা 800 আছে, 1000 আছে, একটা 1400 টাকা আছে বড়টা 1 কিলো কাঁচা ইলিশ। কোথাকার? ডায়মন্ড। কোথাকার? ডায়মন্ড ইলিশ। আর অন্য জায়গা থেকে আসছে না? এবার অন্য জায়গার থেকে আসছে, বোম্বে ইলিশটা আসছে, ওটা কম দাম আছে, ওগুলো ভালো না। বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, বিক্রি ভালো। ভাইয়ের চিকিৎসার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে দাদা। যদি কারোর কাছে কিছু সাহায্য মেলে এই আশায়। ভাইয়ের দুর্ঘটনার খবর যেন দাদাকে একেবারেই নীরব করে দেয়। আর তাই ভাইয়ের চিকিৎসার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্যের আর্জি জানাচ্ছে দাদা শুভঙ্কর। তার বাড়ি মেখলিগঞ্জের রানীঘাট এলাকায়। দাদা ভাইয়ের এই অভূতপূর্ব সম্পর্কের কারণে ভাইয়ের জন্য সমস্ত কাজ ছেড়ে এখন বাড়িতে তার দাদা শুভঙ্কর। জানা গেছে কয়েক মাস আগেই এদের বাবা মারা গিয়েছে। মা শয্যাশায়ী। শুভঙ্কর রায় বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমের কাজ করত, কিন্তু হঠাৎই তার ভাই একটা দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে শয্যাশায়ী। দুর্ঘটনাটি খুবই গুরুতর। মাথায় তৈরি হয়েছে মরণাপন্ন রোগ। চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার দরকার। এই পরিস্থিতিতে তার দাদা কি করবে কুল কিনারা পাচ্ছে না। তাই জলপাইগুড়ি ওয়েলফেয়ারে এসেছিল কিছু উপায়ের জন্য। জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই ধরনের ঘটনা বিরল। বর্তমানে সমাজে দেখা যায় এক পরিবারের সদস্যদের কিছু সাহায্যের প্রয়োজন হলে অন্য সদস্যরা পালিয়ে যায়। আর এখানে দাদা তার ভাইয়ের এই দায়িত্বশীল সম্পর্ক যেন সমাজকে এক অন্য বার্তা দেয়। নাম? আমার নাম শুভঙ্কর রায়। বাড়ি কোথায়? বাড়ি মেখলিগঞ্জ ব্লক রানীঘাট। কি সমস্যা এখন তোমার? আমার ভাই একটা হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো এখন খুব আর্থিক অবস্থায় সব কিছু শেষ করে দিয়েছি। এখন মাথার যে হাড্ডিটা আছে ওটা রিকভার করার জন্য আমি কিছু আর্থিক সাহায্য চাচ্ছি সকলের কাছে। কবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে 27শে মার্চ। 27শে মার্চ। কি করো এমনি পরিবারের? তো আগে বাইরে কাজ করতাম, এখন বাবা মারা যাওয়ার পরে মাকে ছেড়ে আর যাইতে পারি না। হঠাৎ করে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন ভাইয়ের জন্য এখানেই চলে এসেছো? হ্যাঁ, ভাইয়ের জন্য এখন একটু সাহায্যের জন্য ঘুরতেছি। আচ্ছা, বাবা নেই তোমার? বাবা নেই। বাবা নেই? মাও খুব অসহায়, মারও অবস্থা ওইরকম ভালো না, মারও বয়স হয়ে গেছে। মানে এখন কি তুমি চারিদিকে আসছো? হ্যাঁ, আমি চারিদিকে একটু সাহায্যের আশ্বাসে ঘুরতেছি। কি নাম তোমার ভাইয়ের? আমার নাম শুভঙ্কর রায়। তোমার ভাইয়ের নাম?
ভাইয়ের নাম বিশ্বজিৎ রয়। বয়স কত হবে? আমার ভাইয়ের বয়স 22। 22 বছর। এখন কোথায় ভর্তি আছে? এখন অভাবের কারণে হসপিটালে এতদিন রাখতে পারিনি, এখন বাড়িতে নিয়ে এসে আমি সেবা যত্ন করতেছি। এই যে তুমি নিজে দাদা হয়ে ভাইয়ের জন্য সমস্ত কিছু ছেড়ে এখানে চলে এসছো, এটা তো আমার তো এখন বাবা নাই, এখন বাবার ওজনটা পুরো মাথার উপরে পড়ে গেছে। এখন না ভাইয়ের পিছনে ছাড়তে পারছি না থাকতে পারতেছি। আমি একটু ভাইয়ের এই জন্য চারিদিকে আমি একটু চেষ্টা করতেছি ভাইকে ভালো করার জন্য। আচ্ছা, এই যে ভাইয়ের জন্য কাজকর্ম ছেড়ে এখন সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে, তো ময়নাগুড়ির থেকে শুভঙ্কর রায় বলে একটি ছেলে এসছে। ওর ভাই গত মার্চ মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে মাথায় সাংঘাতিকভাবে রাগে মাথায় রক্ত জমে যায়। সেই মতন করে শিলিগুড়ি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করেছে, জমি জমা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। এখন যে মাথা অপারেশন করার জন্য যে খুলিটা থাকে, খুলিটা অন্য জায়গায় সেট করা আছে, এখন ওটাকে নিয়ে মাথার মধ্যে লাগাতে হবে। তার জন্য অন্তত আরও 1.5 লাখ টাকার মতন প্রয়োজন। ও সবার কাছে যাচ্ছে টাকার জন্য, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, বড় অঙ্কের দরকার। এই জন্য আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি যে ওর পরিবারটাকে যদি কিছু আর্থিক সাহায্য ব্যক্তিগণ করেন, তাহলে পরে ওর শেষ চিকিৎসাটা হতে পারে। কারণ একদম দরিদ্র পরিবারটি ভীষণ দরিদ্র। কিছুদিন আগে ছেলেটির বাবা মারা গেছেন, এবার মা ভাইকে পুরোপুরি দায়িত্ব দিয়ে যে দাদা আছেন, দাদাই পুরোপুরি করছেন। কারণ তো এর করবার আর কেউ নেই, মানে দাদা সরে আসলে পরে একদম বাড়িতে পচে মরা ছেলে, কোনো বিকল্প থাকবে না। এই মুহূর্তে আমি সংগঠনের তরফ থেকেও আমজনতার কাছে অনুরোধ করছি, যার সাধ্য মতন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কিছু টাকা পাঠিয়ে দেন, তাহলে চিকিৎসাটা সম্পূর্ণ হতে পারে। আচ্ছা, বললাম যে ও একটা দাদা হয়ে এই ভাইয়ের মানে এই বর্তমান পরিস্থিতিতে এরকম তো দেখাই যায় না। একদম, এটা খুবই ভালো দাদা। আমি ওই জন্য এগিয়ে এসেছি, সকলকে অনুরোধ করছি যে একমাত্র ভাইকে বাঁচানোর জন্য দাদার কাজকর্ম ছেড়ে টেরে বাড়িতে বসে নেই, ভাইয়ের সেবা করছে এবং ভাইয়ের চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সাহায্য চাইছে। এটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে দেবেও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা দিতে পারে। মাল পৌরসভায় আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান সহ 4 জন গ্রেফতার। সোলার লাইট প্রকল্পে কাটমানির অভিযোগ। মাল পৌরসভায় আর্থিক অনিয়ম এবং অবৈধ লেনদেনের অভিযোগে মঙ্গলবার মাল থানার পুলিশ প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ 4 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া বাকি 3 জনও পৌরসভার কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। উল্লেখ্য, এর আগেই মাল পৌরসভার 550টি সোলার লাইট বসানোর প্রায় 1,52 লক্ষ টাকার প্রকল্পকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে আসে। ধূপগুড়ির ঠিকাদার বাসব মালাকার অভিযোগ করেন, 150টি সোলার লাইট বসানোর পরও তিনি 41,49,600 টাকার বিল পাননি। তার আরও দাবি, কাজ পাইয়ে দেওয়ার নামে তৎকালীন চেয়ারম্যান স্বপন সাহার নির্দেশে কয়েক লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছিল, যার প্রমাণ তার কাছে রয়েছে। এদিকে পুরসভার নথি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ওয়ার্ক অর্ডারের রেফারেন্স নম্বর নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, সরকারি নিয়ম না মেনেই প্রকল্পটির অনুমোদন এবং কাজ করা হয়েছিল। এছাড়াও বিনা টেন্ডারে কাজ, আর্থিক অনিয়ম এবং ঠিকাদারদের বকেয়া না মেটানোর অভিযোগে মাল পৌরসভার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে মঙ্গলবারের গ্রেপ্তারের ঘটনা সোলার লাইট প্রকল্পের অভিযোগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শোনেন, যে প্রমাণিত যদি হয় ফলস কেস, আর যে দিছে সে যদি দেখাতে পারে, তাহলে আমি একে একটা ফলস কেস হয়ে গেল। এটা আমাদের সবই তো বুঝো তোমরা। কারা অভিযোগ করছে? আমিও চিনি না তাকে, চিনলে তো আমি বলতে পারবো, বলো। আমি চিনি না তাকে, চিনি না। এটা বিশ্বাস রাখো, মালবাজারবাসীকেও বলো যে অমিত দা এরকম কোনোদিন করতে পারে না, করেও না। সুমনবাবু, আপনার দীর্ঘদিনের আইনি লড়াই অবশেষে সফল, স্বপন সাহা গ্রেপ্তার, কি বলবেন এই বিষয়ে? দেখেন, উনার দুর্নীতির জেরে উনি অ্যারেস্ট হয়েছে। এখন লড়াই শেষ হয়েছে সেটা আপনাদের কথা, লড়াই এখনও শেষ হয়। কারণ আপনারা জানেন যে 120 কোটি টাকার উপরে দুর্নীতি প্রত্যেক মাল মিউনিসিপ্যালিটি। অনেক কন্ট্রাক্টরকে বিভিন্ন ফর্জ ডকুমেন্টস দিয়ে টাকা উঠিয়ে নিয়ে কাজ করিয়ে নিয়ে তাদেরকে ঠকানো হয়েছে।
আমি আগেও বলেছি, মিউনিসিপ্যালিটি যদি ঠিকঠাক তদন্ত হয়, গোটা মিউনিসিপ্যালিটির 80% স্টাফ ও কাউন্সিলর জেলে থাকে। তো এখনও যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমের পোস্টে অনেকে কমেন্ট করছেন যে তাদের থেকেও বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছে। তো এই যে একের পর এক প্রতারণার যে গল্পগুলো সামনে আসছে, তো কি বলবেন এই বিষয়ে? যে আমি সবাইকে বলবো, যার সাথে প্রতারণা হয়েছে আমার সাথে যোগাযোগ করুন, আইনি হেল্প যতটুকু দরকার আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন, বিষয়টা স্বপনসা নয়। প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেস দলটাই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে স্বপনসা, কেউ এর বাইরে নয়। আজ যে কারণে উনি গ্রেপ্তার হয়েছেন, ভয়ঙ্কর বিষয়। সরকারি অর্থ ৯/৬, টেন্ডারে দুর্নীতি, মানুষের যে অধিকার, আবাস যোজনার ঘরে দুর্নীতি, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সরকারি টাকাকে আত্মসাৎ করা, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো আমরা চাই যে এবং বিশ্বাস করি যে স্বপনসা এত বড় দুর্নীতির মূলাধার হতে পারে না। এই দুর্নীতির টাকা কত রেশিওতে কালীঘাট পর্যন্ত স্বপনসা পৌঁছেছে সেটাও তদন্ত হওয়া উচিত, এবং প্রশাসনের উচিত স্বপনসাকে কাস্টডিতে নিয়ে এই টাকার যে বিপুল পরিমাণের টাকা ৯০০ হয়েছে সেটা উদ্ধার করা, এবং কোন রেশিওতে কালীঘাটে কত % টাকা পৌঁছেছে সেটাও খুঁজে বের করা। এটাই দলগতভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা দাবি রাখছি। শিলিগুড়ি সংলগ্ন আশিঘর মোড়ের কাছে নরেশ মোড়ের পাপিয়াপাড়ায় একটি মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাদের মতামত না নিয়েই টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। এর জেরে ক্ষুব্ধ বাসিন্দারা কাজে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, টাওয়ার বসানোর আগে সমস্ত নিয়ম কানুন মেনে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হোক। খবর পেয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে টাওয়ার বসানো নিয়ে প্রশাসন বা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বাড়ির ভদ্রলোকের নাম মনে হয় তপন বাবু। আচ্ছা, তপন পাল। আচ্ছা, উনি কি করেন? উনি কি করেন অ্যাকচুয়ালি আমি সে সঠিকভাবে জানি না। এবং এই টাওয়ারটা বসানোর জন্য ব্রোকার রয়েছে, মানে নবপাল বলে ভদ্রলোক, তাই তো? এই নবপাল এই এলাকার উপর মানে একটা সন্ত্রাসভাবে তৈরি করে এই টাওয়ারটা বসানোর চেষ্টা চলছে, এবং টাওয়ারটা শুধুমাত্র রাত্রেই কাজ চলছে, দিনের বেলা কাজ বন্ধ। যদি এটা লিগাল হতো বা বৈধ হতো তাহলে দিনের বেলা সবার সম্মুখে কাজ হবে, রাত্রেবেলা সবার যখন ঘুমাবে তখন কাজ করছে, তার মানে কি এটা সরাসরি ইলিগাল। কতদিন ধরে কাজ চলছে এটা আমরা দেখলাম এর আগে একদিন শুরু করেছিল, এলাকাবাসী গিয়ে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, বলেছে আর করব না। তারপরে দেখছি কালকে পুরোপুরি এক রাতে এটাকে খাড়া করে দিয়েছে। কিসের প্রভাব খাটাচ্ছে উনি? শোনা গেলে যাচ্ছে আপনাদের মুখে যে প্রভাব খাটাচ্ছে। হ্যাঁ, উনি একটা প্রভাব, অ্যাকচুয়ালি উনি একটু অর্থবান লোক, সে অর্থের প্রভাব আছে। পলিটিক্যালভাবে কী প্রভাব আছে আমি ঠিক জানি না, আমার জানা নেই, ঠিক আছে, কিন্তু আর্থিক প্রভাব প্রচুরভাবে কাটাচ্ছে, ঠিক আছে, এবং প্রচুর পয়সার লেনদেন আছে। আমি শুনেছি, লোকমুখে শুনেছি প্রচুর পয়সার লেনদেন রয়েছে এখানে। উনি কি এখনো বাড়িতেই আছেন? না, বাড়ি তো এখন মালিক নেই, নবপাল তো আসেনি আজকে। পুলিশ এসেছিল, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে, পুলিশ কথা দিয়েছে যে টাওয়ারটার আর কাজ হবে না, ঠিক আছে। ওইটুকুনি রোল যে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আজকে একজন যে রয়েছে কন্ডাক্টর, যাকে বারবার এই এলাকাবাসী অনুরোধ করার পরেও উনি শোনেননি, উল্টো এলাকাবাসীকে উনি ধুমকিয়েছে, চমকিয়েছে, এবং কিছু এলাকাবাসীকে পয়সার প্রলোভন দিয়েছে। আজকে এলাকাবাসী তাদের ওনাকে পেয়ে, পুলিশকে সামনে পেয়ে ওনার নামে অভিযোগ করেছে, এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়ে ওনাকে ধরে নিয়ে গেছে থানায়। আপনার নাম? আমার নাম রাজীব সিং। সিকিমে টানেলে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাটিয়ালি ব্লকের একাধিক শ্রমিক। মৃতদের অধিকাংশই চা শ্রমিক পরিবারের সদস্য। বাড়তি উপার্জনের আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তারা, কিন্তু সেই যাত্রাই মৃত্যুতে পরিণত হয়েছে। বুধবার
কিলকোট চা বাগানের 11 নম্বর লাইনে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম এর প্রতিনিধি দল। সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্রের নেতৃত্বে কৃষক সভা এবং চা শ্রমিক সংগঠনের নেতারা মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন কৃষক সভার নেতা আশিস সরকার, শ্রমিক নেতা সিকান্দার মাঝি, গোবিন্দ হাজরা, বিজয় মুন্ডা, কর্ণে বাহাদুর লামা প্রমুখ। পরিবারগুলির সঙ্গে সাক্ষাতের পর পীযূষ মিশ্র অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাজ করতে গিয়েই শ্রমিকদের মৃত্যু হয়েছে। তার প্রশ্ন, এত বড় প্রকল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম পর্যাপ্ত ব্যবস্থা কেন নেওয়া হয়নি? তিনি অবিলম্বে ঘটনা নিরপেক্ষ তদন্ত, মৃতদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের স্থায়ী চাকরির দাবি জানান। তিনি আরও বলেন, যদিও কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে না দাঁড়ায়, তবে বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথেও হাঁটবে সিপিআইএম। এদিকে দুর্ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনও বহু পরিবার তাদের প্রিয়জনের মরদেহ হাতে পায়নি। সিকিমের নামচিতে ময়না তদন্ত চলছে। একাধিক মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ফলে একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে অনিশ্চয়তার যন্ত্রণা, দুয়ের মধ্যেই দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শ্রমিকদের নিরাপত্তা এবং দায়বদ্ধতা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএম নেতৃত্ব। যারা এখানে মারা গিয়েছেন, ওর সদ্য বিয়ে হয়েছে, বাকি শ্রমিকের কেউ 3 জন 4 জন আছে তারা বিয়েই করেনি, আর একজনের বাচ্চা রয়েছে, দেখবেন যাদের কারো বাচ্চার বয়স 7 বছর, কারো 8 বছর। বাগান বন্ধ, বাগানটা যদি খোলা থাকতো এদের বাইরে যেতে হতো না। সরকারকে দায়িত্ব নিয়ে বাগানটা খুললেই, বাগানটা খুলে তার একটা ন্যূনতম মজুরি, পিএফ গ্র্যাচুইটির টাকাটা, রেশনটা, ঘরের যে সংস্কারের যে টাকাগুলো পাওয়া যায় এগুলো যদি দিত তাহলে এদের যেতে হতো না। আর যাচ্ছে কোথায়? একটা এনএসপিসিতে গেল, সেটা আবার কেন্দ্র সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। সেখানে আইনি নিরাপত্তা থাকবে না, আপৎকালীন নিরাপত্তা থাকবে না, আইনি ব্যবস্থা থাকবে না, শ্রম আইন থাকবে না, শ্রমিককে সেখানে গিয়ে মরতে হবে, হয় নাকি কখনো? ফলে হতে পারে না। ফলে দেশের সরকারের এ ধরনের একটা শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে, কি বাগান কি এনএসপিসি, বাগানে কাজ নেই আর এনএসপিসি কাজ করতে গেলে মৃত্যু অনিবার্য। ফলে দুদিকেই বিপদ হচ্ছে। এই দেশের সরকারের এ ধরনের একটা ব্যবস্থার বিরুদ্ধে হচ্ছে আমরা রাস্তায় নেই। বস্তি উচ্ছেদের প্রতিবাদে লড়াইয়ে বাম। রেলের বিজ্ঞপ্তির প্রতিবাদে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ নয়, উচ্ছেদের বিরুদ্ধে রেলের আইডব্লিউ অফিসে ঘেরাও অভিযানে সিপিআইএম এর নেতৃত্বরা। রাজ্যে বিজেপি সরকারের জামানাতেই দীর্ঘ বছর ধরে রেলের জমিতে বসবাস করা গরিব মানুষকে উচ্ছেদ করবার পরিকল্পনা নিয়েছে, এমন অভিযোগ এনে সিপিআইএম এর সকল সংগঠন একত্রে রাস্তায় নামে। তার প্রতিবাদে টিকিয়াপাড়ার মাঠ থেকে গরিব খেটে খাওয়া মহিলা পুরুষ মিছিলে পা মিলিয়ে উত্তর পূর্ব সীমান্তের বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করে। জমায়েতে অংশ নেয় জয় চক্রবর্তী, তুফান ভট্টাচার্য, সৌরভ সরকার, সঞ্জীব সরকার সহ সিপিআইএম এর জেলার নেতৃত্বরা। সঞ্জীব সরকার এক বক্তব্যে জানান, এই গরিব মানুষগুলো দীর্ঘ কয়েক যুগ থেকে বসবাস করছেন রেলের জমির ওপর। তাদের স্থানীয় পুনর্বাসন না দিয়ে কিভাবে উচ্ছেদ করছেন? বিজেপির এই নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদে স্মারকলিপি প্রদান। এতেও যদি তারা ক্ষান্ত না হয় তাহলে আগামীতে লাগাতার রাস্তায় থাকবেন তারা। ইতিমধ্যে অবগত আছেন যারা রেলের জায়গায় দীর্ঘ 40-50 বছর ধরে বসবাস করছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে কর্পোরেশনের ট্যাক্স থেকে শুরু করে তাদের আইডেন্টিটি হচ্ছে এই বিভিন্ন বস্তির যারা গরিব মানুষ তারা। আজকে রেল এদেরকে হঠাৎ করেই সবার নাম লিখে নিয়ে নোটিশ দিচ্ছে। আমরা সিপিএম পার্টির পক্ষ থেকে আমরা উন্নয়নের বিরোধী নেই, কিন্তু আমরা যেটা বলতে চাই, যতটুক জায়গা রেলের দরকার উন্নয়নের জন্য সেইটুক জায়গা নিউক, বাদবাকি ওরা যেভাবে মুড়ি মুরগির মতন সবাইকে নোটিশ ধরিয়ে দিয়েছে সেটা আমরা মানছি না। আমাদের পরিষ্কার প্রশ্ন, যদি কারো ঘর ভাঙতে হয় এই গরিব মানুষটা যাবে কোথায়? এখানকার
এখানকার পরিচয় দিয়ে ওরা দীর্ঘ এত বছর ধরে বসবাস করছে। তাহলে যাদের উচ্ছেদ হবে তাদেরকে বিকল্প ব্যবস্থা রেলকেই করতে হবে, না হলে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব। আজকে আমরা রেলের আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে এসেছি, আমরা সেটা মানবিকতার সঙ্গে এবং যাতে সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান হয় সেই দাবি আমরা রেলকে আজকে জানাবো এবং সেই ক্ষেত্রে আগামী দিনে যদি আরও বড় মুভমেন্ট করতে হয় আমরা সেই বড় মুভমেন্টের জন্য তৈরি আছি। আমরা এখানে বুলডোজার চালাতে দিব না। এলাকাবাসীদের বক্তব্য, তাদের পূর্বপুরুষ থেকে এখানে বসবাস, তাদের উচ্ছেদ করলে কোথায় যাবেন? তারা অবশ্যই উন্নয়নের পক্ষে, কিন্তু তাদের জলে ফেলে উন্নয়ন কিভাবে হবে? তাদের পুনর্বাসন দিয়ে উন্নয়ন হোক। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে তিস্তা পাড়ের জলপাইগুড়িতে মশাল মিছিল। বুধবার রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক মশাল মিছিল জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানা মোড়ে পৌঁছয়। এই আন্দোলন প্রসঙ্গে প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, এই আন্দোলন নতুন নয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না ধর্মেন্দ্র প্রধান। বিষয়টা আজকের নয়, সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা আজকে ভুলণ্ঠিত। আমরা শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই এবং পদত্যাগ চাই। এই পদত্যাগ চাওয়ার কারণ কি আপনারা জানেন? নিট পরীক্ষায় পেপার লিক একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে ছাত্রদের সমস্যাগুলিকে। যে সময় এই পেপার লিক হয়েছে সেই সময় প্রায় 7.5 কোটি ছাত্রছাত্রী এফেক্টেড হয়েছে, 22 জন আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে আজকে দেশে ছাত্র সমাজ গর্জে উঠেছে, দিল্লিতে উত্তাল হয়ে গেছে ছাত্র সমাজের, যুব সমাজের আন্দোলন। আমরা যেরকম শিক্ষার অধিকারের কথা বলছি, সেরকম কর্মসংস্থানের অধিকারের কথাও বলছি, যেটা এই সরকার দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানায়, আন্তরিকভাবে সমর্থন জানায় জাতীয় কংগ্রেস। তাই আমাদের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছে গিয়েছিলেন সেই আন্দোলন ক্ষেত্রে। তারপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যখন আমাদের আন্দোলন পৌঁছে গেছে, সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। রাহুল গান্ধীর মুখ চোখ দিয়ে রক্তও বেরোচ্ছিল। এরকম অবস্থায় তাদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই সরকারের এই আচরণের তীব্র বিরোধিতা করছি। শুধু জলপাইগুড়ি নয়, সারা ভারতবর্ষে আজকে জাতীয় কংগ্রেসের কর্মীরা পথে নেমেছে এই অগণতান্ত্রিকতা এবং এই শিক্ষাকে ভুলণ্ঠিত করবার যে বিষয় তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। যদি আমরা বিচার না পাই তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী গড়ে তুলবে আরও বড় আন্দোলন, এইটুকু আমরা বলছি। অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে কোতোয়ালি থানায় মহিলাদের মাস পিটিশন। অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে একজোট হয়ে কোতোয়ালি থানায় মাস পিটিশন জমা দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিনগর আমবাড়ি এলাকার মহিলারা। বুধবার তারা থানায় লিখিত মাস পিটিশন গণ আবেদন জমা দিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। অভিযোগ, এলাকার একাংশের অসাধু ব্যবসায়ীরা বাড়ি এবং দোকান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি করে আসছেন। এর ফলে এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে এবং সমাজে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বাড়ছে। মহিলাদের দাবি, পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তারা ছাড়া পেয়ে ফের একই ব্যবসায় জড়িয়ে পড়ছে। অভিযোগকারীদের আরও দাবি, অভিযুক্তরা এলাকায় ফিরে প্রকাশ্যেই জানিয়ে বেড়াচ্ছেন যে পুলিশ বা অন্য কেউ তাদের কিছুই করতে পারবে না। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় মহিলাদের বক্তব্য, দিনরাত অবাধে চলা এই অবৈধ মদের ব্যবসার কারণে সন্ধ্যার পর এলাকায় নারী এবং কিশোরীদের চলাফেরা কঠিন হয়ে পড়ছে। অভিভাবকদেরও সবসময় উদ্বেগে থাকতে হচ্ছে। তাই এবার তারা একজোট হয়ে থানার দ্বারস্থ হয়েছেন যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে তারা আর জামিন বা ছাড়া পেয়ে একই কাজে ফিরে আসতে না পারে। মহিলাদের দাবি, তারা একটি নেশা মুক্ত এবং নিরাপদ সমাজ চান। তাই অবিলম্বে অবৈধ মদের কারবার সম্পূর্ণ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। কোথা থেকে আসছেন? আমি ক্যান্টিনে ডাঙ্গাপাড়া থেকে আসছি। কি অভিযোগ নিয়ে আপনাদের এই বৃষ্টির মধ্যে এতদূর ছুটে আসতে হলো থানায়? আমরা এই যে পাড়ায় পাড়ায় যেসব মদের দোকান হয়েছে, শুরু হয়েছে, সেগুলোকে বন্ধ করতে হবে। এগুলো তো অবৈধ। নেশামুক্ত সমাজ চাই এরকম। এগুলো কি সব অবৈধ কারবার? হ্যাঁ, কারা করে এগুলো? এগুলো আমাদের পাড়ার ছেলে, বুড়ো, মানে বয়স্ক, মানে টাকার জন্য আমরা সব কিছুই করতে পারি। কখন করে এগুলো? রাত্রে কখন দেখেন আপনারা? রাতে বা এলাকার সময়। এলাকার পরিবেশ তো নষ্ট হচ্ছে। মোট কতগুলো দোকান আছে এরকম? কতগুলো দোকান আছে এরকম যারা করে আনুমানিক? আপনারা কি চাইছেন? কোন এলাকা বললেন এটা আপনার? কোন গ্রাম পঞ্চায়েত পড়ে এটা? হ্যাঁ, আপনার নাম কি দিদি? আপনার নাম কি? কোথায় বাড়ি আপনার? আমবাড়ি, গোড়ালবাড়ি। আজকে কোথায় এসেছেন, কি কারণে? আমরা থানায় এসেছি। আমরা এসেছি পুলিশের কাছে, মানে মদ বিক্রি বন্ধ করার জন্য মাস পিটিশন জমা দিতে। কোথায় মদ বিক্রি কারা করে? আমাদের পাড়ার একজন করে, মানে ওরা বাবা ছেলে দুজনেই করে। তো ওনার নামে আপাতত আমরা দিলাম। আশেপাশে তো আরও অনেক দোকান আছে মদের, যেগুলো সব বেআইনি, মানে বেআইনিভাবে বিক্রি করে, যার ফলে আমাদের গ্রামে অসুবিধা হয়, আমাদের সংসারগুলোতে অশান্তি হয়। আমরা চাইছি যে মদের দোকান বন্ধ করে। কোথায় এরা করে? বাড়িতে না দোকান? বাড়িতেও করে, আর সেদিনকে ধরে নিয়ে আসছিল, কিন্তু ব্যবসাটা বাড়ি থেকেই করে। আর ওদের পাশে একটা ফার্ম আছে, ব্রয়লার ফার্ম, নিজেদের ফার্ম ওদের। ওই ফার্মে বিক্রি করে, বাড়িতে বিক্রি করে। আর আপাতত বাড়ি থেকে দিচ্ছে না, মানে হোম ডেলিভারি দিচ্ছে বাড়ি থেকে। হ্যাঁ, বর্তমানটা হলো হোম ডেলিভারি দিচ্ছে। যাদের প্রয়োজন তারা ফোন করতেছে, বাড়িতে গিয়ে দিয়ে আসছে, রাস্তায় অর্ধেক রাস্তায় গিয়ে দিয়ে আসছে। কোন এলাকা বললেন এটা ব্যবসাটা করে? এটা আমবাড়ি।
আমবাড়ি কোন জায়গায়? আমবাড়ি ঘোড়ালবাড়ি। গড়ালবাড়ি। কতজন আছে এরকম ব্যবসায়ী ধরনের ব্যবসা? এরকম ব্যবসায়ী তো অনেক আছে, মানে আমাদের পাড়ার আমরা শুধু আমাদের পাড়ারটা নিয়ে কমপ্লেন আজকে করতেছি, মানে মাছ পিছিয়ে নিচ্ছি, কিন্তু শুধু পাড়ারটা না, আমরা সকল মদের দোকান বন্ধ চাই, যত বেআইনি ঠিক আছে। যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে স্কুল কলেজ থাকার 1 কিলোমিটার অবধি কোনো মদের দোকান থাকবে না, সেখানে তো সব জায়গায় দেখতেছি, মানে জলপাইগুড়িতেও মানে 1 কিলোমিটারের মধ্যে দেখেন মদের দোকান ঠিক আছে, স্কুল আছে দেখেন, পাশে কলেজ আছে, মদের দোকান ঠিক আছে, দেখাই যায়। মানে রাস্তা চলাকালীন দেখবেন যেখানে সেখানেই বিক্রি হচ্ছে। তারা কি বলছে এই যে যখন পুলিশে তুলে নিয়ে আসলো তারপরে পুলিশ তুলে নিয়ে এসে কি করলো, আবার ছেড়ে দিল, রাতটুকু রাখছে, তারপর সকালে ছেড়ে দিচ্ছে। তারা কি বলে আপনাদের? এখন আমাদেরকে বলে যে কচু করলো, আমাদেরকে পারবে না আমাদের মদ বিক্রি বন্ধ করতে, সে নাকি কোনোদিন বন্ধই করবে না। সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা, নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, মৃত 2, আহত 3। সেবক বাজার এলাকায় মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও 3 জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি 4 চাকার গাড়ি নন্দী সেতুর নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে মোট 5 জন আরোহী ছিলেন। মৃত ও আহত সকলেই মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি এলাকার বাসিন্দা। মৃতদের নাম আনারুল হক, বয়স 49 এবং সুরজ থাপা, বয়স 36। আহতরা হলেন সিবান ওরাও, প্রেমা তামাং এবং আতাবুল রহমান। দুর্ঘটনার পর রাতেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত এবং নিহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। মৃত আনারুল হকের পরিবারের সদস্য মহিরুল হক জানান, মঙ্গলবার বিকালে 5 জন একসঙ্গে শিলিগুড়িতে একটি কাজে গিয়েছিলেন। রাত আনুমানিক 11:30 নাগাদ ফেরার পথে সেবক বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নন্দী সেতুর নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং বাকি 3 জন গুরুতর আহত হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে মৃতদেহ দক্ষিণ ওদলাবাড়িতে আনা হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা ওদলাবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কখন বাড়ির থেকে বেরোছিল? 9টার দিকে বেরিয়েছিল, সকাল 9টা। তারপরে ওইদিকে যা বন্ধু বান্ধব হিসেবে খায়, ওইদিকে বসে ওদের বাড়িতে বাড়িতে আসে, তখন দিকে আর আসে নাই। আমার মেয়ে আবার 5টার দিকে ফোন করলো, বলছে বাড়িতে আসো। বলে কি দরকার আছে? বলে আসো তো, ওই যে বাড়িতে কাজ আছে একটু। বলছে কি নিয়ে যাবো? মাংস নিবো না মাছ নেবো? মেয়ে বলছে তুমি যেটা নিয়ে আসবো আসবো। তখন আসছিল, তখন আর আসে নাই বাড়িতে। কখন খবরটা পেলেন আপনারা? রাতের বেলা কয়টার দিকে যেটা খবর পেয়েছি, 12টার দিকে খবর পেয়েছি। কয়জন ছিল ওরা জানা গেছে কিছু? কয়জন ছিল? 5 জন। 5 জন ছিল, তার মধ্যে 2 জনের এলেন। আর বাদ বাকিরা এমনি ঠিক আছে? কিছু খবর পেয়েছেন? আপনার কি হয়? আমার তো জামাই। আপনার নাম? মরিয়ম বেগম। মেয়ের নাম কি? মেয়ের নাম মহাসন নানা বেগম। কয়টা বাচ্চা আছে? 4টা, 3টা ছেলে, একটা ছোট ছোট না, বড় হয়েছে। এমনি কি করতো আমার জামাই? জমিনের ব্যবসা করে, ঘুরে না, ঘরের ব্যবসা করে, এটা করে। গতকাল তো আমরা রাত 12:30 নাগাদ আমাদের কাছে ফোন আসে যে আমার যে জামাইবু, তারা হচ্ছে 5 জন মিলে নাকি শিলিগুড়িতে কোনো কাজে বা কোনো অনুষ্ঠানে গেছিল। সেখান থেকে আসার পথে সেবকের যে পেট্রোল পাম্পের সামনে যে ব্রিজ, সেই ব্রিজে তাদের গাড়ি হচ্ছে কোনো কারণে নিয়ন্ত্রণ হারায়, ডিভাইডারে ধাক্কা মারে এবং সেখানে ধাক্কা মারার ফলে সে গাড়িটা ডান দিকে গিয়ে হচ্ছে রিলিং ভেঙে নদীতে পড়ে যায়। তারপরে তো পড়ে যাওয়ার পরে আমরা পরে শুনতে পারি যে সেখানে আমাদের যে জায়গা ছিল সে হচ্ছে সেখানেই এক্সপায়ার করে যায়। আর একজন ছিল, তাকে সেখান থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ পরে খবর আসে সে হাসপাতালে সেও এক্সপায়ার করে যায়। আর বাকি 3 জন? বাকি 3 জন সুস্থ আছে, তারা কিছু চোট লাগছে তাদেরও, তো তারা বর্তমানে সুস্থ আছে। কীভাবে হলো কিছু জানা গেছে? আমরা তো সেটাই শুনতে পাইছিলাম রাত্রে 12টার দিকে যখন ফোন আসে যে তাদের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা তো সেই জায়গায় উপস্থিত ছিলাম না, আমরা জানতে পারি যে গাড়ি কোনো ভুল ত্রুটির কারণে হয়তো ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারার ফলে গাড়িটা এসেও ডান দিকে নদীতে পড়ে যায়। তোমার কি? আমার জানি। তোমার নাম? আমার নাম হচ্ছে মহিরুল হক।
শিলিগুড়ি থেকে আসতেছিলাম গাড়ি নিয়ে, আমার নিজের গাড়ি, আমার নিজের নামে আছে গাড়ি। আমি সেবক ওই পেট্রোল পাম্পটা পার করে যখন ওই ব্রিজের মধ্যে আসলাম, তখন দূর থেকে একটা পিক আপ ভ্যান হেভি মানে হেডল্যাম্প দিয়ে আসতেছে, হেভি স্পিড আসতেছিল। আমি ওকে ডিপার দিলাম, কিন্তু আমাকে ও ডিপারে দিল না। আমি লাস্টে গাড়িটাকে ব্রেক করলাম, যখনই আমি ব্রেক করলাম গাড়িটা ডান দিকে ঘুরে গেছে, ঘুরে গিয়ে ওই রেলিংয়ে লাগছে, রেলিংয়ে লাগার পরে গাড়িটা নিচে পড়ে গেছে। কয়জন ছিলেন? পরে আমরা 5 জন ছিলাম। তারপরে পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করছে, ওরাই নিয়ে গেছে, ওদের গাড়ি করে নিয়ে গেছে, আমাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছে, আনন্দলোক নার্সিংহোমে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আমরা শুনতে পেলাম 2টা লোক আমাদের মারা গেছে। এরা কারা কারা ছিল? এরা একজন ছিল আনারুল হক, আর একজন ছিল সুরাজ থাপা। কোন নদীতে এই ঘটনা, কোন ব্রিজে? এটা হলো আপনার এই বাজার আছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের আগের ব্রিজটা, পেট্রোল পাম্পের সঙ্গে একটু আগে গেলেই ব্রিজটা, নদী ব্রিজ নাকি এটা শুনতে পারলাম। আপনি তো সে গাড়িতে ছিলেন, আপনি চালাচ্ছিলেন? আমি নিজে চালাতেছিলাম। আপনার লাগেনি? আমার এই যে এদিকে লাগছে, তারপরে চেস্টে লাগছে, এই পায়ে একটু অল্প কাটছে। আরো 2জন কেমন আছেন? আরো 2জন কেমন আছেন? ওরা এর মধ্যে আর 2জন মোটামুটি ওদেরকে ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে ওখান থেকে। আর 2টো লোক, আমরা 3 জন মোটামুটি অল্প ইঞ্জুরি হয়েছে আমাদের, আর 2টো লোক তো স্পট ডেথ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শিবানু রাও। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়ি পুর নিগম। জানা গেছে বিদ্যুৎ সংযোগের অতিরিক্ত চাপের ফলে এই আগুন। দমকল আসার আগেই কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘড়িতে সময় 11:30। শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকল কর্মীরা প্রতিদিনের মতন ব্যস্ততায় ছিল। ঠিক সেই সময় আগুন বলে সকলে ছোটাছুটি করে। জানা যায় কর্পোরেশনের জেনারেটর রুমে বিদ্যুতের অতিরিক্ত চাপের ফলে মেইন বক্সে আগুন ধরে যায়। সকল পুর কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শিলিগুড়ি পুর নিগমের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বাস্তুকার দেবব্রত মজুমদার জানান, আগুনের তীব্রতা বেশি ছিল না। কোনো বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। আর আধা ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে, তো ওভারলোডেড হয়ে গেছে, ফিউজ জ্বলে গিয়ে শর্ট সার্কিট হয়ে একটু ইয়ে হয়ে গেছে। না কিছু হয়নি, আমি নিভিয়ে দিয়েছি এখন সাথে। না কিছু হয়নি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, স্বাভাবিক আছে। লাইনে আমরা জেনারেটর চালাবো এখন। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 9.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে একজোট হয়ে বুধবার কোতোয়ালি থানায় মাস পিটিশন জমা দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিনগর আমবাড়ি এলাকার মহিলারা। মাল পৌরসভায় আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান সহ 4 জন গ্রেফতার। সোলার লাইট প্রকল্পে কাটমানির অভিযোগ।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।